নমস্কার সবাইকে, চলে এসেছি হরগড়ি প্রাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন অবিনাশ মামা গৌরীকে বলে যে ও নিশ্চয়ই কিছু একটা করেছে, তার জন্য তুমি ওকে হাতে নাতে ধরেছ। কিন্তু ও তৃপ্তিকে শাসন করেছে, শুধু কি তাই নাকি আরো অন্য কিছু করেছে? এরপর সেই মুহূর্তে তৃপ্তি আসে। তৃপ্তি এসে বলে শুধু কি তাই, ও আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে, ও আমাকে অনেক জ্ঞানও দিয়েছে। আচ্ছা বাবা, ও আমাদের বিষয়ে বলার কে? হ্যাঁ। এরপর অবিনাশ মামা বলে যে তুমি তো দেখছি দিনকে দিন আমাদের পারিবারিক বিষয়ে নিজেকে একটু বেশি জড়িয়ে ফেলছো। এরপর অবিনাশ মামা তৃপ্তিকে বলে ও যদি তোকে কিছু বলে তাহলে তুই আমাকে সোজা এসে আমাকে বলবি। আর অবিনাশ মামা কল্যাণী মামিকে বলে যে আজকে রাতটুকু এর উপর নজর রেখো, আর এর উপর কিন্তু আমাদের তককে তকে নজর রাখতে হবে। এই কথাটা শুনে গৌড় এটাই ভাবতে লাগে যে কি হতে চলেছে আজ রাতে, উনি এইরকম কথাটা কেন বলল। এরপর তৃপ্তিকে বলে চল তৃপ্তি, আমরা উপরে চলে যাই। আর এইদিকে কল্যাণী মামিও বলেছে হ্যাঁ, ওর উপর নজর তো রাখতেই হবে। যাওয়ার আগে অবিনাশ মামা ওনার স্ত্রীকে বলে যায় যে আজকের রাতটুকু বাইরে থেকে এর দরজাটা লাগিয়ে দিও, যেন ও ঘর থেকে না বেরোতে পারে। এরপর কল্যাণী মামি গৌরীকে বলে যে আজকের রাতটুকু তোমার কাছে সময় আছে, কালকে ভোর হলেই তুমি এই বাড়ি থেকে চলে যেও। আর হ্যাঁ, এরপর যদি তুমি এইখানে থাকো আর এই বাড়ির লোকজনরা যদি জানতে পারে তাহলে কিন্তু আমিও তোমাকে আর চিনব না, আমিও তোমাকে আর বাঁচাতে পারবো না। এরপর গৌরী ওনার হাতটা ধরে নেয়, বলে যে আপনি আমাকে কেন বাঁচিয়েছেন? এরপর কল্যাণী মামি বলে যে আমি তোমাকে বাঁচাইনি তো, আমিও নিজে একটা মেয়ে, তাই আমি তোমাকে এইটুকুখানি বাঁচিয়েছি, কিন্তু বারবার আমি তোমাকে বাঁচাতে আসবো না। এরপর গৌরী বলে যে কিন্তু আপনি আমাকে কেন বাঁচালেন, আপনার উদ্দেশ্যটা কি? এরপর কল্যাণী মামি বলে যে বিয়ের পর থেকে এই বাড়িতে আমি রক্তারক্তি খুন এইসব অনেক দেখেছি, তাই তুমি যেই হও না কেন এই বাড়ি থেকে তুমি চলে যাও। তুমি পুলিশ তো নাও, যদি পুলিশ হতে তাহলে হয়তো সবটা এতদিনে বলে দিতে, কিন্তু তুমি তো কাউকে কিছুই বলনি, তাহলে তুমি কে? এরপর গৌরী বলে যে আপনি সবটা জানতে পারবেন, সময় হলে আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনাকে সবটা বলবো, কিন্তু তার আগে আপনার আমাকে সাহায্য করতে হবে। তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনাকে আর আপনার মেয়েকে একটা সুস্থ জীবন দিতে পারি। কিন্তু আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে পরের খুনটা কার হবে আর এই রক্তাক্ত কার হতে পারে? আজকে এতজনের হচ্ছে, কালকে আপনার পরিবারের মধ্যেও কারো হতে পারে, হয়তোবা আপনার স্বামীর বা হয়তোবা আপনার মেয়ের। এরপর এই কথাটা শুনে কল্যাণী মামি বলে চুপ করো, তুমি একদম বাজে কথা বলো না। এরপর গৌরী বলে তাহলে আপনি আমাকে বলুন, গুরুমার আশ্রমের আড়ালে এত কিছু কাজ যে হয় সেগুলো কিসের হয়, আর ওরা কি কি কাজ করে যায়? এরপর এই কথাটা শুনে কল্যাণী মামি হাসতে লাগে, বলে যে আমি তোমায় দেখে ভেবেছিলাম যে তুমি একজন বুদ্ধিমতী মেয়ে, কিন্তু এখন তো ভাবছি যে তুমি আমার দেখা সবচাইতে বোকা একটা মেয়ে। ওরা কি করে কি করে না সেটা তো আমি জানি না, আর আমি সত্যিই জানি না যে ওরা কি কাজ করে। এরপর এই কথাটা শুনে গৌরী বলে যে আপনি মিথ্যে কথা বলছেন, আপনি সবটাই জানেন, না হলে অবিনাশ মামা আপনাকে কেন বলল যে আজকের রাতটা আমার ঘরের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিতে? তখনই অবিনাশ মামার স্ত্রী বলেন যে হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু বিশ্বাস করো আমি সত্যিই জানি না যে আজকে কি হতে চলেছে, কিন্তু কিছু তো একটা হবে, তার জন্যই তো বললো যে তোমার দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিতে। কিন্তু বিশ্বাস করো আমি সত্যিই জানি না যে কি হবে। দেখো আমি একজন মেয়ে হয়ে বলছি, আমি চাই না যে তোমার কোনো ক্ষতি হোক, তাই তুমি এখান থেকে চলে যাও। তুমি ওদেরকে চেনো না যে ওরা কতটা ভয়ানক হতে পারে। এরপর গৌরী বলে আপনি পরে সবটা জানতে পারবেন, কিন্তু এখান থেকে আমি যেতে পারবো না। এরপর অবিনাশ মামার স্ত্রী এটাই ভাবতে লাগে মনে মনে যে এই মেয়েটা কত সাহসী, যদি এই মেয়েটার মতো আমিও সাহসী দেখাতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটাই অন্যরকম হতো। এরপর গৌরী অবিনাশ মামার স্ত্রীকে বলে যে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব, আপনি সত্যিটা যে কাউকে বললেন না তার জন্য, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। এরপর গৌরী ঘরে গিয়ে এটাই ভাবতে লাগে যে আজ রাতে কি এমন হতে চলেছে। এরপর হঠাৎ করে গৌরী দেখতে পায় যে জানলা দিয়ে অবিনাশ মামা আর কয়েকজন লোক, আর যেখানে এত রাতে কি সব পাচার করা হচ্ছে। এরপর গৌরী দেখতে পায় যে দরজাটা তো খুলেই আছে, তার মানে মামি কথাটা রেখেছে, তাহলে আমাকেও আমার কথাটা রাখতে হবে। এরপর দেখা যায় যে অবিনাশ মামা একটা বক্সের মধ্যে করে কিছু একটা নিয়ে আসে, আর তার মধ্যে অনেকগুলো প্যাকেট ছিল যেগুলো কিনা সাদা রঙের ছিল। এরপর অবিনাশ মামা বলে যে এখানে পুরো 12টা প্যাকেটই আছে। এরপর দামিনী বলে যে আচ্ছা ঠিক আছে, এইগুলো তুই বেটার ঘরে নিয়ে রেখে দে। এরপর অবিনাশ মামা বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার একটা সিগনেচার লাগবে, তোমার ফিঙ্গারপ্রিন্টের ছাপ দিতে হবে না? এরপর দামিনী বলে যে
আমাকে কেন বলছিস? এইসব বেটা থাকতে আমাকে আর বলিস না, ওই এইসব করবে। এরপর দামিনী রুদ্রকে বলে যে তুই একটা সিগনেচার দিয়ে দে, মানে একটা ফিঙ্গারপ্রিন্টের ছাপ দিয়ে দে। এরপর রুদ্র তার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেয়। এদিকে গৌরীও ভাবতে লাগে যে তারা প্যাকেটের মধ্যে এইসব সাদা সাদা কী এনেছে আর কী বা পাচার করছে। এরপর গৌরী বুঝে যায় যে এগুলো তো তাহলে বেআইনি আর এগুলো স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। আর রুদ্র এত বড় একটা পাপ কাজ করে ফেলছে, আর এইগুলো রুদ্রের ঘরে ওরা রাখতে যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি আর্য স্যারকে খবরটা দিতে হবে। আর যখনই গৌরী সেখান থেকে উঠতে চায় তখনই তার হাত লেগে কিছু একটা পড়ে যায়, আর আওয়াজ হয়ে তারা সবাই বুঝতে পারে যে নিশ্চয় সিঁড়ির কাছে কেউ না কেউ তো রয়েছে। এরপর তারা দেখে যে রান্নাঘরের লাইট তো জ্বলে আছে, সেখানে আলো জ্বলছে। এরপর রুদ্র আর দামিনী আর অবিনাশ মামা সেখানে যায় এবং গিয়ে গৌরীকে দেখতে পায়। এরপর গৌরীকে দেখে তারা জিজ্ঞাসা করে যে হিমানি, তুমি এখানে কি করছো? এরপর গৌরী বলে যে এই যে আমি জলের বোতল নিতে এসেছিলাম, আসলে জলটা শেষ হয়ে গেছিল তাই আমি জল নিতে এসেছিলাম। এরপর অবিনাশ মামা বলে, এই তুমি ঘর থেকে কি করে বের হলে? আমি তো আমার স্ত্রীকে বলেছিলাম তোমাকে যেন বাইরে থেকে লাগিয়ে দেয়, তাহলে? এরপর অবিনাশ মামা স্ত্রীকে ডাকাডাকি করতে লাগে। এরপর ওনাকে জিজ্ঞাসা করে যে আমি তো তোমাকে বলেছিলাম যে ওর ঘরের দরজাটা যেন বাইরে থেকে ছিটকারিটা লাগানো হোক, তুমি কি লাগাওনি? এরপর অবিনাশ মামার স্ত্রী এটাই ভাবতে লাগে যে এই মেয়েটা নিজেও মরবে আর আমাকেও মারবে। এখন আমি কি করব? ওই মেয়েটা তো মরবেই, আর আমি নিজেকে বাঁচানোর জন্য কি করব? এরপর হঠাৎ করে গৌরী বলে যে আচ্ছা মামা, শুধু শুধু আপনি মামির উপর এত চিৎকার চেঁচামেচি করছেন। মামি তো দরজাটা লাগিয়েছিল, কিন্তু আসলে আমার যে ঘরে থাকি আপনি হয়তো ভুলে গেছেন, সেই ঘরের দরজার ছিটকিরিটা একটু লুজ ছিল, আর সেটার স্ক্রুটা না একটু ঢিলেও ছিল, তাই একবার ধাক্কা দিলেই সেটা খুলে যায়। এরপর অবিনাশ মামা বলে, সবসময় উত্তর তোমার মুখে থাকে তাই না? আমি নিজে এই বাড়ির সব কিছু সারিয়েছিলাম, আমি নিচে দাঁড়িয়ে থাকি, দরজাগুলো সব ছিটকিরি আমি লাগিয়েছিলাম, আর তুমি বলছো ওটা লুজ। এরপর রুদ্র বলে, আহ মামা থাক না, তুমি গিয়ে একবার একটু চেক করে দেখিয়ে আসো না। এরপর অবিনাশ চলে যায় চেক করতে, আর তখনই গৌরী হাসতে লাগে। গৌরী নিচে থেকে সে স্ক্রুটা লুজ করে দিয়েছিল। এরপর রুদ্র গৌরীকে বলে, আচ্ছা হিমানি, আপনি তো জল আনতে এসেছেন তাই তো, কিন্তু আমরা যখন ওপরে ছিলাম তখন সিঁড়ির পাশে কেউ না কেউ তো ছিল, সেটা আপনি বলতে পারবেন? আপনি এই বাড়িতে আসার পর থেকেই আপনি কিছু না কিছু ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন। এত নিখুঁত গণনা কি করে হতে পারে? আর আপনার মধ্যে যতটা সাহস আমি দেখেছি, সেই সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। আধ পাঁচটা সাধারণ মেয়ের এত সাহস থাকে না। কিন্তু তাহলে আপনি কে? আর আপনি তো আপনার আইডেন্টিটি দেখিয়েছিলেন, কিন্তু সেই হিমানি ঘোষে, এইটুকুই আমরা দেখেছি। কিন্তু আপনার অতীত, আপনি অতীতে কে ছিলেন, আপনার বাড়ি কোথায়, এই সব তো আমরা কিছুই জানি না। এই সব বিষয় তো আমরা কিছুই জানি না। এরপর গৌরী বলে যে স্যার, আপনি কি এখন আমার ইন্টারভিউ নিচ্ছেন? তখন রুদ্র বলে, হ্যাঁ, সেটাই ধরে নিন। এরপর রুদ্র বলে, দেখুন একটার পর একটা ঘটনা হয়েই যাচ্ছে। আমার সন্দেহের তালিকায় এখন অনেকেই রয়েছে, কিন্তু সবার আগে আপনিই রয়েছেন। এরপর গৌরী বলে যে এখানে তো অনেকেই থাকতে পারে, হয়তোবা বেড়াল বা ইঁদুর ছিল। তখন রুদ্র বলে, আচ্ছা সেই ইঁদুরটা কি আপনি? এরপর গৌরী বলে যে আমি ব্যাংক থেকে আপনাকে বাঁচিয়েছি আপনার ভালোর জন্য, আর আমি এখানে কাজ করতে এসেছি, আর তার জন্য আমি গণনাও করেছি। আর আপনাদের ভালো করতে গিয়ে যদি আমাকে এত কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেটা যদি আগে জানতাম তাহলে আমি আপনাদের সাহায্য কখনোই করতাম না। আমি এখানে কাজ করতে এসেছি, আর আপনারাই আমাকে সন্দেহ করছেন। যদি আপনাদের আমার উপরেই সন্দেহ হয় তাহলে আমি এই কাজ আর করব না। এইখানে থাকাটা আমার আর উচিত নয়, আমি এখান থেকে চলে যাচ্ছি। এরপর গৌরী মনে মনে ভাবতে লাগে, এটা আমি কি করলাম? নিজের পায়ে আমি নিজেই কুড়ুল মারলাম। এখন কি রুদ্র কি আমাকে আটকাবে না? আমাকে আটকাও রুদ্র, আমাকে প্লিজ আটকাও। এরপর গৌরী এটাই ভাবতে লাগে যে এখন তো আমি রুদ্র থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছি। আমি রুদ্রকে এই পাপ জায়গা থেকে কি করে এখন বার করব?